আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস দেখুক ইউনিভার্স। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। তো গাইস, ইদানিং একটু এডিট এইদিক ওইদিক হবে, তোমরা যেভাবে দিচ্ছি সেভাবেই ম্যানেজ করে দেখে নাও। তবে খুব দ্রুত আমি খুব ভালোভাবে এডিট করে ভিডিও আপলোড করব। ভিডিওর শুরুতেই কথাটি বলে দিলাম যাতে করে কমেন্টসে আমাকে বকাবকি না করো। তো সবাই ভালো থাকো, চলো গল্প শুরু করি। জঙ্কুক নির্বোধ না, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে, যার রীতিমতো ম্যাথমেটিক্স পছন্দের সাবজেক্ট ছিল, যে দিন রাত কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথমেটিক্সে সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে তের বিদ্বেষী হৃদয়, না হলে তার তে এমন কেন করবে? এমন আচরণ তের পার্সোনালিটিতে নেই। তে বৈরাগী হয়ে যাবে। তারপরও জঙ্কুকের কাছ থেকে কিঞ্চিত দূরত্বে যেতে রাজি নয়। তাহলে এমন কি ঘটলো যার কারণ ধরে এতটা দূর এগিয়েছে? এ যাত্রায় আরএম সাহেব ফিরেছে গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের এমন চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেলে তিনি। মস্তিষ্কের জটিলতার দড়ি খুলে বলে, রাতের খাবার খাবি আয়, বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। জঙ্কুকের কণ্ঠ চমৎকার ভাবে শক্ত শোনা গেল। শুনুন বাবা, আপনি আমাকে দু হাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চমৎকার শান্তি পাবেন, ফুর্তিতে আমাদের ঘুমাবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না জঙ্কুক। হনহন করে বের হয়ে যায়। পুত্রের এমন কর্মকাণ্ডে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আরএম সাহেব। পিতা নামক অনুশোচনাকারী হৃদয়টা এবার চুপসে এক টুকরো হয়ে গেল। সরল মুখটুকু নেতিয়ে এলো। পুত্রের আপনি সম্বর্ধনা জানান দিচ্ছে আজকে তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগে মেগে অস্থির এক প্রকার। এতে আরএম সাহেবেরই বা দোষ কোথায়? সে শুধু চেয়েছে সারাটা জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক সুন্দর থাকে, কোনো প্রকার ভাঙন যেন সম্পর্ককে ছুঁতে না পারে। এতটুকুই তো চেয়েছে। পুত্রের নিকট আবদার রেখেছে তের চারপাশে যেন না ঘোরাঘুরি করে। তে এখন ছোট অবুঝ। এখন হয়তো তের জঙ্কুককে পছন্দ, বুঝদার হওয়ার পর যদি পছন্দ না হয়, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়া যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টিকে, তখন শুধুমাত্র ওদের সম্পর্ক না, যত্নে গড়ে তোলা পরিবারটাও খান খান হয়ে যাবে ভেঙে। তার উপর সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মা আয়ু বেগমেরও তো মতামতের প্রয়োজন। সেক্ষেত্রে আরএম সাহেব অনুভব করতে পেরেছে আয়ু বেগম খুব করে চাচ্ছে একমাত্র ভাইয়ের ছেলের হাতে থেকে তুলে দিতে। অবশ্য সেটা উনি কিছুতেই হতে দেবে না, বেঁচে থাকতে তো না। কিন্তু এই যাত্রায় এসে খুব করে বুঝতে পারছে একমাত্র ছেলের অনুভূতি। থেকে না পেলে ছেলে যে তার সন্ন্যাসী হয়ে উঠবে তার বুঝতে বাকি নাই। আর যাই হোক, আরএম সাহেব নিজের একমাত্র ছেলেকে হারাতে চায় না। ধীরে সুস্থে সমস্ত কিছু হাতের মুঠোতে আনতে হবে। তার আগে তে একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার উপর তার নিজের মেয়ে রোজ এখনো পড়াশোনা করছে স্বাধীনভাবে। যেখানে নিজের মেয়ের বিয়ে শাদীর কথা ভাবেনি, সেখানে কোন মুখে কিভাবে ছোট ভাইয়ের সম্মুখে দাঁড়াবে তার মেয়ে চাইতে? লজ্জাবোধ বলতেও কিছু একটা আছে নাকি? সে তো নিজের একমাত্র পুত্রের মতো পাতলা চামড়ার নয়। খাওয়া দাওয়া করা তো দূরের বিষয়, জঙ্কুক কাপড় পর্যন্ত পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসেছে। সম্পূর্ণ রাস্তা জঙ্কুক খামোশ রইল, একটু টো শব্দ করেনি। এত এত ঘন্টা পার হয়ে যাচ্ছে, রাস্তায় বসার ভঙ্গিমাটুকু পরিবর্তন করেনি, না একটু নড়াচড়া করলো। গাড়িটি এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগারে ছুটছে। আরএম সাহেব উদাস হতাশ। এদিকে স্ত্রী তার সমস্ত কিছু থেকে অবুঝ। কি সুন্দর ভাবে আমাদের ঘুমিয়ে চলেছে। আহারে, আরএম সাহেবের নিজের জন্য নিজেরই খুব মায়া হলো। ফজরের আজানের ধ্বনি চারপাশ থেকে ভেসে আসছে। নীরবতা ছিন্ন বিচ্ছিন্ন করে জঙ্কুকের গাড়িটি উচ্চ শব্দ তুলে সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। গাড়ি থামতে দেরি, জঙ্কুকের নামতে নয়। দ্রুত গতিতে এক একটি নিষ্ঠুর পদক্ষেপ জমিনে ফেলে ভেতরে ঢুকলো। জিহব সাহেব লিভিং রুমে বসে আছে। জঙ্কুককে ঢুকতে দেখে উঠে দাঁড়ালো। মেয়েকে নিয়ে ফেরার পর আর ঘুমায়নি। জঙ্কুক সিঁড়ির দিকে ছুটলো। পদচারণা থামালো না, ওভাবেই যেতে যেতেই বলল, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচ্চু? ডক্টর আঙ্কেলকে আসতে বলেছিলে? এসেছিল, দেখে গেছে, জ্বর কমেনি এখন, আগের থেকে একটু কম। আমি দেখে আসি। সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে কথাগুলো বলেছে জঙ্কুক। মুহূর্তের মধ্যে করিডোর ধরে চলে এসেছে তের কক্ষের সামনে। দরজা লাগানো। শব্দহীন ভাবে দরজাটি খুলে ভেতরে ঢুকে জঙ্কুক আধার কক্ষের বাতি জ্বালায়। তে ঘুমাচ্ছে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া। দীর্ঘ শ্বাস নিয়ে বিছানার দিকে অগ্রসর হলো জঙ্কুক। কোমর ঝুঁকিয়ে চাইল পেয়সীর কান্নারত মুখপানে। চোখের জল গালে লেপটে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা
না দেখে জঙ্কুকের হৃদয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো সযত্নে মুখশ্রী থেকে সরিয়ে দেয়। তে ঘুমের মধ্যে মুখ ফুসকে আর্তনাদ করে কেঁদে ওঠে। জঙ্কুক শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিল। কেন করছে মেয়েটা এমন? নিজেকে কেন এতটা কষ্ট দিচ্ছে? মাথা থেকে হাত সরিয়ে গালটা ছুঁয়ে দিল। পরপর চোখের পাপড়ি যুগল। নিষ্পাপ প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে গেল। কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর চোখে গালে নাকে। জ্বরে উত্তপ্ত হয়ে থাকা তের শুকনো ঠোঁট জোড়ায় ঠোঁট ছোঁয়ালো জঙ্কুক। ঠোঁট ঘষে দিয়েই বিড়বিড় করে বলল, তে কি হয়েছে? কি হয়েছে সোনা? এমন কেন করছিস আমার সাথে? আমি কি না বুঝে কোনো কষ্ট দিয়েছি আমার জানকে? বলবি তো, না বললে সোজাবো কি করে? কারো পদচারণার ধ্বনি কানে আসতেই বিরক্ত হয়ে চট জলদি উঠে দাঁড়ালো জঙ্কুক। ভদ্রতা স্বরূপ দূরত্ব বজায় রেখে দাঁড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে। রোজ ঘরে ঢুকেই বিছানায় উঠে পড়ল। জানালো সে আজ তের সাথে থাকবে। জিন বেগম পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। আয়ু বেগম বসে পড়েছে তের পায়ের দিকটায়। আরেম সাহেব জেহবকে নিয়ে দরজায় দাঁড়িয়ে দেখলো। তারপর দুজনেই বের হয়ে গেল। জঙ্কুক ওভাবেই ঠায় দাঁড়িয়ে আছে। শুধু নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে দেখলো শয্যাগত তেকে। জিন বেগম, আয়ু বেগম বের হয়ে গেল। রয়ে গেল জঙ্কুক আর রোজ। রোজ শুকনো ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখপানে তাকিয়ে তোতলাতে তোতলাতে প্রশ্ন করলো, তুমি কি থাকতে চাচ্ছ ভাইয়া? জঙ্কুক ডান ভুরু উঁচু করে চাইল রোজের পানে। রোজ বোকা বোকা হাসি দিতে গিয়েও ব্যর্থ। জঙ্কুক চোখ রাঙায়, দ্রুত পায়ে বের হয়ে যায়। নিজের কক্ষে প্রবেশ করে দরজাটি সশব্দে লাগিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দীর্ঘশ্বাস বের হয়ে আসে মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তিতে একচিত্রে খুলতে লাগে গায়ে জড়ানো টি শার্টটি। নিদ্রাহীন মস্তিষ্ক, অশান্ত মন, এক সংঘর্ষিত রাত পেরিয়েছে আজ। 3-4 দিন একটানা পেয়সীর আদরে মুখখানার দেখা সাক্ষাৎ মিলল না। কণ্ঠস্বর শোনা হলো না। ওর উচ্চ কণ্ঠের হাসিটুকু, নুপুরের ধ্বনি, সমস্ত কিছুই আবছায়া। দরজায় করাঘাত করে টেকেও কোনো প্রকার কোনো লাভ হয়নি। শুক্রবার হওয়ায় ছুটির দিন। কারো অফিস নেই, সবাই বাসাতে। জঙ্কুকও বেলা করে ঘুম থেকে উঠেছে জঙ্কুক। ইদানিং রাতে ঘুম হচ্ছে না, নির্ঘুম কাটাচ্ছে প্রত্যেকটা রাত। সিগারেটটাও ভালোভাবে খাওয়া হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে পাল্লায় পড়ে মাঝে মাঝে খাওয়া হতো। তবে এ যাত্রায় কি কারণে সিগারেটটা টানছে জঙ্কুক নিজেও জানে না। নিজ কক্ষ থেকে বের হয়ে চোখ পড়ল তের দরজার উপরে। দরজাটি খোলা আগের মতোই। জঙ্কুকের হৃদয়টা উসকুস করছে ভেতরে ঢুকবে তার পূর্বে চিরচেনা মেলি কণ্ঠস্বর কানে এলো। তের কণ্ঠস্বর ভেসে আসছে নিচ থেকে। জঙ্কুক দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামলো। দুয়ারের সামনে আরেম সাহেব বড় দুটো ইলিশ মাছ হাতে দাঁড়িয়ে। তের ইলিশ মাছ খুবই পছন্দ। আরেমের হাতে ইলিশ মাছ দেখে সে খুব আনন্দিত। হাত বাড়িয়ে একটা ইলিশ মাছ নিজের হাতে নেয়, তবে এক হাতে ধরতে পারে না, খুব ভারী, 2 হাতে ধরতে হয়। জঙ্কুক নিশ্চুপ নিচে নেমে এলো, দাঁড়ালো তের পেছনে। আলগোছে দেখে নিচ্ছে তের উৎফুল্ল বদন, খুশিতে আটখানা মুখশ্রী। তার বুকের ভেতরে ভয়ঙ্কর রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। তে মাছটা পুনরায় আরেম সাহেবকে ফিরিয়ে দিয়ে পেছনে ঘুরতে সম্মুখীন হয় জঙ্কুকের। জঙ্কুক মুখ খুলে কিছু বলতেই যাবে, তার পূর্বে তে এক পলক তাকিয়ে অন্যদিকে চলে যায়। এমন কাণ্ডে তাজ্জব বনে যায় জঙ্কুক। আশ্চর্য, মেয়েটি তার সাথে এমন করছে কেন? প্রতি শুক্রবারে একটা রুটিন হয়ে গেছে। সন্ধ্যার পর সব বাচ্চারা ছাদে মিলে আনন্দ ফুর্তি করে ছোট্টখাটো পার্টি হয়। ছাদে 2টো কার্পেট বিছানো হয়েছে। এক এক করে নিয়ে আসা হয়েছে খাবার জিনিস, ড্রিঙ্কস, 2টো ছোট মিনি সাউন্ড বক্স, সাথে গিটার। ইতিমধ্যেই সবাই জড়ো হয়ে গেছে। জঙ্কুক রুম থেকে বের হয়েছে ছাদে যাওয়ার জন্য। ঠিক তখনই শুনতে পায় দীপ্তর কণ্ঠ। দীপ্ত তেকে ডাকতে এসেছে, তবে তে পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিচ্ছে, তোরা যা, আমি যাব না। দীপ্ত ছুটে বের হয়ে গেল তের রুম থেকে। জঙ্কুক পা বাড়ালো তের কক্ষে। তে তখন বারান্দায় দাঁড়িয়ে আছে উদাসীন মনে। জঙ্কুকের উপস্থিতি টের পেয়েও পেছনে ফিরে চাইল না। জঙ্কুক প্রচুর পরিমাণে রেগে গেল, তবে রাগটা সংবরণ করার চেষ্টা করলো। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব ঠান্ডা কণ্ঠে বলল, কেন যাবি না? মন চাইছে না, তাই। জঙ্কুকের খুব বলতে ইচ্ছা করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? তাহলে সেটাই কর, তোরা মিলে মিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। তবে মুখে বলল, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। জঙ্কুক কথাটি বলে বের হয়ে এলো। ছাদে এসে দেখলো সবাই গোল হয়ে বসে আছে। জঙ্কুককে দেখা মাত্রই রোজ বলে, তে কই ভাই? জঙ্কুক গভীর কণ্ঠে জবাব দেয়, ঘরে।
রোজ আর প্রশ্ন করলো না, ছুটে যায় তেকে আনতে। সুবিনের পাশে গিয়ে দাঁড়ায় জঙ্কুক। দুজনে এটা ওটা নিয়ে কথা বলতে শুরু করে। জঙ্কুক অন্যমনস্ক হয়ে বারবার আর চোখে তাকাচ্ছে ছাদের দরজার দিকে। এ যাত্রায় দেখা মিলল রোজের। পেছনেই তে। দুজন আসতেই শোরগোল আরম্ভ। তে একেবারে কোনায় গিয়ে বসলো, একদম রোজের পাশ ঘেঁষে। তার পাশেই দীপ্ত। সুবিনের পাশেই বসেছে জঙ্কুক। সে সকলের কীর্তিকলাপ দেখছে মনে হলেও তার ধ্যান জ্ঞান একজনের উপরই নিবদ্ধ। তে চুপচাপ বসে আছে, হুটহাট অনিচ্ছুক ভাবে একটা দুইটা বাক্য ছুড়ছে। জঙ্কুক বেশ অনুভব করছে তের মধ্যে আনন্দের ছিটাফোটা টুকুও নাই। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। সুবিন এর মধ্যে জিজ্ঞাসা করলো তেকে, তে চুপ কেন, কি হয়েছে? তে উত্তর দিল তার শরীর খারাপ, ভাল লাগছে না, বাস এতটুকুই কথা। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো, আরো ঘন্টা খানিক চলতো, তবে বাধা দিল আরএম সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশ ছুড়ল, এগুলো থামিয়ে এখনই সবাই নিচে চলো। তে যেন এটাই চাচ্ছিল। আরএম সাহেবের সঙ্গে নেমে চলে আসলো চট জলদি। দৃশ্যমান রূপে আধার নামলো জঙ্কুকের মুখমণ্ডল জুড়ে। এই যাত্রায় রোজ আর নিজেকে চুপ রাখতে পারল না। সবাই নেমে গেল, কিন্তু রোজ দাঁড়িয়ে থাকে। অগ্রসর হলো ছাদের কোনায় একা দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। জঙ্কুক সবে মাত্র পকেটে হাত ঢুকিয়েছে সিগারেট বের করবে, তবে রোজকে নিজের কাছে আসতে দেখে থেমে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রোজের দিকে। রোজ বড় ভাইয়ের গম্ভীর মুখশ্রী এক পলক দেখে নিয়ে বলল, ভাই, বড় মামা চাচ্ছিল তোমাকে মেয়ের জামাই করতে। মা একতরফা মুখের ওপর না করতে পারেনি, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন। কিন্তু তারা এক প্রকার ভেবেই নিয়েছে বিয়েটা হচ্ছে। সে সূত্র ধরেই হয়তো থেকে বলেছে। বাস। জঙ্কুকের রাগে কাটা রিরি করে উঠল, তাতে দাঁত চেপে চোয়াল শক্ত করলো, মুঠোবন্দি করলো হাত জোড়া। ফুলে ফেপে উঠল কপালের নীল শিরা উপশিরা। বাড়িঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠা নামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস হলো চঞ্চল। রোজ বড় ভাইয়ের এরূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। জঙ্কুক ধূপধাপ বড় বড় পদচারণায় একদম নিচে নেমে আসলো। লিভিং রুমে এসে থামলো। আরএম সাহেব তখন টেলিভিশনের সংবাদ দেখছিল। জঙ্কুক আমোদে বসে টেলিভিশন দেখা পিতার মুখে বাক্য ছুড়ল, বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করেই হনহন করে বের হয়ে গেল বাড়ি থেকে। আরএম সাহেব আশ্চর্য হয়ে ছেলের পেছনে ছুটল। আরএম সাহেবের আসতে দেরি, কিন্তু পুত্রের ক্রোধান্বিত বাক্য তার দিকে ছুটে আসতে দেরি হলো না। এই বিয়ের বিষয় কোথা থেকে আসলো বাবা? ওই কলিপলি আসমান ভেদ করে কোথা থেকে নামলো? আমার শান্তশিষ্ট জীবনটা তছনছ করে তুমি আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনে সেট করে দেখলে বেশি আনন্দ পেতে না? আরএম সাহেব অবুঝ সাজলো। কি সম্পর্কে বলছো আমি কিছু বুঝতে পারছি না। মুহূর্তেই জঙ্কুকের সরু নাকের পাটাতল ফুলে ফেপে উঠল। আরএম সাহেব হাল ছাড়লো, দীর্ঘশ্বাস টেনে সে বলল, তোর মামা চাইছিল নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোর মা আলাপ করলো এ বিষয়ে আমার সঙ্গে, ভদ্রতা বজায় রেখে বলেছে তোর মতামত জেনে জানাবে। তোমার স্ত্রীর এই সামান্য ভদ্রতা এখন আমার গলায় তরি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে ওই বাড়িতে পাকাপোক্তভাবে জানিয়ে দাও এই সমস্ত ড্রিমস যেন না দেখে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলে আসি। আরএম সাহেব বোঝানো সুরে বলে, আমি বলবো, শোন। জঙ্কুক শুনল না, বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটি ভীষণ ব্যথিত হয়েছে নিশ্চয়ই। ও কি চেনে না তাকে? এখনো বোঝেনি বিন্দু মাত্র। বোঝেনি বলেই তো এমন থার্ড ক্লাস কথা মনে নিয়ে অভিমান করে বসে আছে। জঙ্কুক গেল রোজের কক্ষের সামনে। দরজায় করাঘাত পড়তেই বের হয়ে আসলো রোজ। জঙ্কুক বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স পড়ে আছে, থেকে গিয়ে বল এখনই নিয়ে আসতে, ভিজে যেতে পারে। ভাইয়ের কথা শুনে রোজ আশ্চর্য না হয়ে পারল না। দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছা করলো, তুমি গিয়ে নিয়ে আসো অথবা আমি গিয়ে নিয়ে আসি, তেকেই কেন যেতে হবে? কিন্তু কিছুই বলতে পারলো না। বাক্যটুকু গিলে নিয়ে মাথা দোলালো। জঙ্কুক চলে গেল অন্যদিকে। রোজ লুকিয়ে হাসলো। ঘুরে ফিরে তার ভাই এখন ছাদেই যাবে। ভর সন্ধ্যায় ফকফকে পরিষ্কার আকাশের দেখা মিললেও এক মুহূর্তে কালো মেঘে ঢেকে পড়েছে সম্পূর্ণ আসমান। বজ্রপাত পড়ছে উচ্চ ধ্বনি তুলে। এমন অবস্থায় খোলা আসমানের নিচে দাঁড়ালে সর্বাঙ্গ কেঁপে ওঠা সাধারণ ব্যাপার। সেক্ষেত্রে ধরা যায় জঙ্কুক ভিন্ন বটে। তার না কাঁপছে শরীর, না কাঁপছে বুকটা। খুব সাধারণভাবে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণা ঘেঁষে। দৃষ্টি ছাদের দরজায় নিবদ্ধ, যেন অদৃশ্য কোনো হিসেব নিকেশের ছন্দপতন ঘটাচ্ছে। ফিনফিনে পাতলা আলোতে চারপাশটা আধারে। এ যাত্রায় বড় ধাঁচের এক ফোঁটা তীক্ষ্ণ বৃষ্টি পড়ল তার ডান হাতের ওপরে। পরপর কয়েক ফোঁটা পড়তেই থাকলো, যেন জানান দিচ্ছে ঝুম বর্ষণে মাতাল হবে
পৃথিবী ক্ষণিকের মাঝেই। মুহূর্তেই নিস্তব্ধতা ভেঙে ভেসে আসলো নুপুরের রিনিঝিনির শব্দ। মুহূর্তেই জঙ্কুকের ঠোঁটে হাসি ফুটলো। আধারে নিজেকে লুকোতে ছাদের কর্নার ঘেঁষলো। তে উঠে এসেছে, এদিক ওদিক তাকিয়ে পুরোটা ছাদ দেখছে। মিউজিক বক্স কোথাও নেই। পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আধার হলেও তো এতটা আধার না যে মিউজিক বক্স দেখতে পারবে না। আশ্চর্য হলো তে। রোজ তাকে পই পই করে বলে দিয়েছে মিউজিক বক্স যত্ন সহকারে নিয়ে নামতে, তাহলে কোথায়? কোথাও তো দেখছে না। তে ভালো করে খুঁজে দেখার জন্য আরেকটা বার পুরো ছাদে নজর বোলাতে নিলে এ যাত্রায় একটা ছায়া মানব দেখতে পেয়ে চমকে যায় তে। ভয়ে জোরে চিৎকারি করবে তার আগে ছায়া মানবের মুখমণ্ডল দেখে চুপ হয়ে যায়। জঙ্কুক বের হয়ে আসলো, তের দিকে এগোতে নিল। তে একটা সেকেন্ডও ভাবলো না, দ্রুত তার সাথে পালানোর জন্য দৌড় লাগায়। তবে জঙ্কুকের বড় বড় পায়ের ধাপের কাছে সে কোলাতে পারে না। জঙ্কুক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। জঙ্কুকের এমন কাণ্ডে তে ঘাবড়ায় না, অন্যের ন্যায় লাজুকও হয় না কিংবা চমকায়ও না। উল্টো বড় বড় নয়ন জোড়া ছোট ছোট করে কপালে ভাঁজ ফেলে চোখ রাঙিয়ে তাকায়। দারুণ তো। জঙ্কুকের মনে হচ্ছে তের চোখ রাঙানো এক রকমের আট ভিন্ন রকমের স্বাদ। কি তেজি একটা রূপ। এমন রূপ জঙ্কুক পূর্বে দেখেছে বলে মনে হচ্ছে না। তের কণ্ঠ চমৎকার ভাবে পরিবর্তন হলো। কণ্ঠে যেন ক্রোধ ঝর্ণার মতো ঝরছে। ছাড়ুন। তের এই কাট কাট কণ্ঠ শুনে জঙ্কুকের ঠোঁট দুপাশে প্রসারিত হতে চাইল, তবে এমনটা এখন করা যাবে না। তাহলে তার গম্ভীর্যতার ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে গড়াগড়ি খাবে। তখন তেটা আর তাকে ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তার এই গম্ভীর মুখটাই। সে গম্ভীর মুখখানার ভুরু উঁচিয়ে বলল, কথা আছে তারা সামনে। শুনবো না। জবাবটা যেন মুখে ছিল তের। হাতটা ছাড়ানোর চেষ্টাও করছে খুব, তবে পারছে না। জঙ্কুকের মতো হাট্টা গাট্টা একটা পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো এতটাও সহজ কথা না। জঙ্কুককে তো বিন্দু পরিমাণও নড়াতে পারছে না। উল্টো জঙ্কুককে নরম হাতটা টেনে নিজের সামনে এনে দাঁড় করায়। এই তোর বিশ্বাস তে? এতটুকু চিনিস আমাকে? তের ক্রোধ মুহূর্তেই অভিমানে রূপান্তরিত হলো। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার বিশ্বাস আর চেনা দিয়ে কার কি? জঙ্কুক মাথা নুয়ে ফেলে। তের মাথা বরাবর চোখ বরাবর চোখ রাখার বৃথা চেষ্টা করে। তের নরম তুলতুলে হাত গভীর ভাবে ছুঁয়ে দেয়। কণ্ঠে নম্রতা এনে প্রশ্ন ছুড়ে, কিছু নয় তোর, তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড করার রিজন কি দাঁড়াচ্ছে? বৃষ্টির মাত্রা বাড়ল। রিনিঝিনি শব্দ তুলে ভিজিয়ে দিচ্ছে চারিপাশ। জঙ্কুকের টি শার্ট ভিজে অঙ্গে প্রত্যঙ্গে লেপ্টে। তের আরো করুণ অবস্থা। সেদিকে এক প্রকার দৃষ্টি জঙ্কুক নিচ্ছেই না, এক চিত্রে চেয়ে আছে তের মুখপানে। চোখের ওপর এসে ভিড় জমানো ছোট্ট ছোট্ট ভেজা চুলগুলো তার মুখের নম্রতা, কণ্ঠের নম্রতাকে বহুগুণ বাড়িয়ে তুলল। তে চোখ তুলে চাইল। নাকের পাটাতল ফুলে ফেপে উঠছে। অভিমানের রূপে বলে উঠল, আমি একটা বেহাইয়া, বড় রকমের চ্যাচড়া, নয়তো কিভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছনে ঘুরে বেড়াই? আমার কি মান সম্মান নেই, কেন্না নেই? তের বাকি কথাটুকু পূর্ণতা পেল না। কর্ণকুহুরে প্রবেশ করলো বৃষ্টি আর অতি নিকটে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের স্তব্ধ শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আগাম বাচ্চাবিহীন একজোড়া অষ্টাদয় এসে ছুঁয়ে দেওয়াতে সে স্তব্ধ না হয়ে পারল না। বড় বড় চোখে চেয়ে থাকলো আখি দুটোর সামনে থাকা মানুষটির মুখপানে। জঙ্কুকও ওই অবস্থাতে তাকিয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি ফেলতে বুকের ভেতরে ধক করে উঠল তের। টালমাটাল হলো শিরা উপশিরা। চেতনা সহ এভাবে চেয়ে থেকে এমন কাজ করতে পারলো জঙ্কুক? তে না পারলো সরতে আর না পারলো চেয়ে থাকতে। ছট করে চোখ দুটো বন্ধ করে নিল। জঙ্কুক নিমিষে কোমর ছুঁয়ে টেনে আনলো নিজের আরো কাছে, একেবারে নিজের সাথে চেপে ধরলো। সেবারের মতো শুধু ঠোঁটে ঠোঁট না, একেবারে অঙ্গে প্রত্যঙ্গে মিলে গেল। সেদিনের মতো আর সীমাবদ্ধ থাকলো না কিছুই। আরো মত্ত হয়ে উঠল, মাতাল হয়ে গেল জঙ্কুক। স্বাদ পাওয়া নিত্যে মজল। বারবার নড়ে চড়ে ওঠা তের বদনখানা সে সযত্নে নিজের সাথে লেপ্টে নিল। তের চুলের নিচে নরম অংশটুকু শক্ত করে ধরল, নিজের আয়ত্তে এনে উঁচু করে নিল। তের হাত দুটো জঙ্কুকের বুকের মধ্যখানে টি শার্ট খামচে ধরে আছে শক্ত করে। ঠোঁটে ঠোঁটের স্পর্শের তীব্রতার সাথে তাল মিলিয়ে বাড়ছে মুষুল ধারায় বৃষ্টির গতি। অনাকাঙ্ক্ষিত অনিবার্য এই মুহূর্তটিতে তের উঁচু করে রাখা পা দুটো শক্তি হারালো। নিথর হয়ে বেসামাল ধাঁচে পিছিয়ে গেল কয়েক কদম। তবে এতে চুম্বনে বাধা সৃষ্টি হলো না। তের পায়ের সাথে তালে তাল মিলিয়ে জঙ্কুকও পিছিয়ে গেল, তবে ছাড়ল না তেকে। অনুরাগের বশে পরস্পরের ঠোঁটের স্পর্শে বাধা হয়ে বয়ে চলেছে বৃষ্টির ঠান্ডা জলের এক একটি ফোঁটা। দীর্ঘতম চুমুর দৃশ্য থামলো সবে। জঙ্কুক তের ঠোঁট ছাড়লো, তবে সরল না। তেকে ছাড়ল না, নিজের কাছে অতি নিকটে যত্নে রাখলো। তের বন্ধ করে রাখা চোখের পাতায় আঙুল
দোলালো। সাগরের থেকেও গভীর হলো জঙ্কুকের কণ্ঠস্বর। সে বলল, আমি তোর ছাড়া অন্য কারো নইতে হতেই পারি না। তে চোখ মেলে থাকার সাহস, স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়না কোনোটাই পেল না। শক্ত করে বুজে রাখলো চোখ দুটো। তীর করে কাঁপছে তার বৃষ্টিতে ভেজা রক্তিম ঠোঁট জোড়া। এই অষ্টাধর রক্তিম হওয়ার পেছনের একমাত্র ব্যক্তি তো জঙ্কুক। পুনরায় ওই ঠোঁটে মত্ত হওয়ার নিজের ইচ্ছা দমিয়ে রাখলো জঙ্কুক। ধীরতম কণ্ঠে আবারও বলে, কাকা চোখ মেল। তে মাথা নাড়ে, অর্থাৎ মেলবে না। জঙ্কুকের ফোলা ফোলা গাল দুটো ছুঁয়ে বলে, কেন না জান, আমি তো আমার জানের সুগভীর চোখ দুটোর গভীরতা দেখতে চাচ্ছি। তে চট করে চোখ মেলে তাকায়। সে দেখতে চায় এই কণ্ঠ, এই বাক্যের মালিক তার জঙ্কুক ভাই নাকি, যে ব্যক্তি সর্বদা তার কাছে থেকেও দূরে ঠেলে দিয়েছে, যত্নে গড়া অযত্নকর ব্যাখ্যাটুকু করে চালিয়েছে। জঙ্কুকের ওই সুগভীর নয়নে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, এই তো সেই চোখ যেখানে চাইলে আমি 7 সমুদ্র দেখতে পাই, প্রেম সাগরের 7 সমুদ্রের অতলে ডুবে যাই। সো গাইস, এই পার্টটা এখানে শেষ করে দিলাম। এর থেকে বড় এপিসোড বানানো সম্ভব না, এডিট তো উল্টাপাল্টা করছি। এভাবেই দেখতে থাকো আর খুব দ্রুত তেকুকের বিয়ে দিয়ে দিব, হয়তো নেক্সট পার্ট নয়তো তার পরের পার্টে। সে পর্যন্ত একটু ধৈর্য ধরো, ভালো ভালো কমেন্টস করো, আর যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।